বাংলার আধ্যাত্ম সংস্কৃতির জগতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও স্নেহময়ী মা সারদা দেবীর নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। আর সে কারণে তাদের জন্মস্থান কামারপুকুর ও জয়রামবাটি খুবই বিখ্যাত দর্শনীয় স্থানের পর্যায়ে আজ উন্নীত হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই দুটি পবিত্র তীর্থক্ষেত্র, যাতে আপনারা এখানে ঘুরতে এলে আপনাদের সুবিধা হয়। তবে চলুন একদিনের এই জয়রামবাটি ও কামারপুকুরের ভ্রমণটি শুরু করি। আমরা আমাদের যাত্রা শুরু করছি ভোররাতের এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। লক্ষ্য করলাম কুয়াশায় ঢাকা পড়েছে হাওড়া ব্রিজ। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম অনেক মানুষদের, যারা তাদের ট্রেন ধরার জন্য অপেক্ষা করছেন। এদিকে আমাদের ট্রেনের নাম চলে এলো ডিসপ্লেতে, 3737 অন হাওড়া গোঘাট লোকাল, ডিপার্চার ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 1 at 4:22 AM। ঘড়িতে 4:13 বাজতেই ট্রেন চলে এলো স্টেশনে। নির্দিষ্ট সময়ে ট্রেন রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া থেকে গোঘাট যাওয়া ও আসার ট্রেন লিস্ট স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা যদি একদিনে গিয়ে ফিরে আসতে চান তাহলে যাওয়ার সময় ভোর 4:22 অথবা সকাল 7:25 গোঘাট লোকাল ধরতে পারেন, আর ফেরার ট্রেন ধরতে পারেন বেলা 1:10 বা সন্ধ্যা 7:05 ট্রেনটি। আর তাছাড়া আপনারা প্রাইভেট গাড়িতে করে তারকেশ্বর, আরামবাগ ও গোঘাট হয়ে পৌঁছে যেতে পারেন কামারপুকুর। এখন আমরা অতিক্রম করছি শৈবতীর্থ তারকেশ্বর রেলওয়ে স্টেশন। ভোরের আলো ফুটতে দেখতে পেলাম শীতের সকালে ঘন কুয়াশায় মোড়া গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। এসব দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার ট্রেন যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম গোঘাটে। ট্রেন থেকে নামতেই যেন মনে হলো কাশ্মীর পৌঁছে গেছি। সত্যি এত ঘন কুয়াশা বেশ অনেকদিন পরই দেখলাম। স্টেশনের বাইরেই রয়েছে এই টোটো স্ট্যান্ড, যেখান থেকে আপনি কামারপুকুর যাওয়ার টোটো বা মারুতি গাড়ি ভাড়া পেয়ে যাবেন। জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে এবারে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চোখে পড়ল কুয়াশায় মোড়া গ্রাম বাংলার মাঠ ঘাট। লক্ষ্য করলাম চাষিরা সদ্য মাঠ থেকে তাদের ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনের অন্তর্গত গোঘাট 2 সম্প্রদায় উন্নয়ন ব্লকের মধ্যে পড়ে এই কামারপুকুর গ্রাম। আর এর 6 কিলোমিটার পশ্চিম দিকে রয়েছে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রাম। স্টেশন থেকে প্রায় 20 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম কামারপুকুরের এই শ্রী রামকৃষ্ণ মঠে। জানা যায় ঠাকুরদের পৈতৃক বাড়ি ছিল কামারপুকুরের অদূরে দেড়ে গ্রামে। তবে জমিদারের অত্যাচারে ভিটেমাটি হারিয়ে শ্রী রামকৃষ্ণদেব ওরফে গদাধর চট্টোপাধ্যায়ের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বন্ধু শুকলাল গোস্বামীর আমন্ত্রণে এই কামারপুকুর গ্রামে এসে বসবাস শুরু করেন। মঠের ভিতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন যোগীদের এই শিব মন্দির। যোগী বংশের প্রাণপুরুষ রামানন্দ যোগী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পূর্বমুখী 8 চালা বিশিষ্ট এই মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটির শিল্প নিদর্শন। মন্দিরে অবস্থিত শিবের নাম শান্তিনাথ। কথিত আছে এই মন্দিরেই ঠাকুরের মাতৃদেবী চন্দ্রমণি দেবী প্রার্থনা করেছিলেন, আর মন্দির থেকে এক দিব্যজ্যোতি চন্দ্রমণি দেবীর দেহে প্রবেশ করে গর্ভ সঞ্চার করেছিল। এই ঘটনার পরেই 1836 সালে কামারপুকুর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ বাড়ির এই কুঁড়ে ঘরে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরদের এই বাসভবন দুটি কুটির নিয়ে গঠিত। একটিতে ঠাকুর থাকতেন আর অন্যটিতে তার ভাই রামেশ্বর। রামেশ্বর বাবুর কুটিরটি দ্বিতল বিশিষ্ট, যেটি এখন মন্দিরের ভাড়ার ঘর হিসাবে ব্যবহৃত হয়। আর রামকৃষ্ণদেবের বাসগৃহটি একই রকম ভাবে সুরক্ষা করা হয়েছে। আর এই গৃহে ঠাকুরের একটি প্রতিকৃতিও রাখা রয়েছে। ঠাকুরের বাসগৃহের সামনে রয়েছে এই রঘুবীরের মন্দিরটি। মন্দিরে রঘুবীর শিলা, শীতলা দেবীর ঘট,
রামেশ্বর শিব পূজিত হয়। এছাড়াও ঠাকুরের ভ্রাতুষ্পত্রী লক্ষ্মী দেবীর গোপাল ও নারায়ণ শিলার পুজোর ব্যবস্থা রয়েছে। উপনয়নের পর ঠাকুর রামকৃষ্ণদেব এখানেই রঘুবীরের পুজো করেছিলেন। মন্দিরটি বর্তমানে রামেশ্বরের বংশধরদের তত্ত্বাবধানে রয়েছে। ঠাকুরের জন্মস্থানের উপরে নির্মিত হয়েছে এই মন্দিরটি, যেখানে সকাল সন্ধ্যা প্রার্থনা করা হয়। ঠাকুরদের বাস্তুভিটার পূর্ব দিকে রয়েছে এই বিশালাকার আম গাছ। কথিত আছে ঠাকুর রামকৃষ্ণদেব নিজের হাতে এই আম গাছটি রোপণ করেছিলেন। মঠের এক কোণে রয়েছে এই অফিস ঘর, যেখানে ইচ্ছা অনুযায়ী সামান্য ডোনেশন দিয়ে আপনি এখানকার প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। তবে লক্ষ্য করলাম 40 টাকার নিচে ওনারা কুপন দিচ্ছেন না। মঠের মধ্যে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম পাশেরই হালদার পুকুরটি দেখতে। পুকুরটি রামকৃষ্ণ মঠের গেটের ঠিক বিপরীত দিকে অবস্থিত। হালদার পরিবারের কোনো এক ছোট ছেলে এই পুকুরটি খনন করিয়েছিলেন। ঠাকুরের পিতামাতা ও ঠাকুর নিজেও এই পুকুরটি ব্যবহার করতেন। পরবর্তীকালে মা সারদা দেবীও এই পুকুরটি ব্যবহার করেছেন। তবে বর্তমানে এই হালদার পুকুরটি রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে রয়েছে। হালদার পুকুরের পশ্চিম দিকে রয়েছে এই লক্ষ্মী জলা। বন্ধু শুকলাল গোস্বামী ক্ষুদিরাম বাবুকে চাষাবাদের জন্যই এই জমি দিয়েছিলেন। শোনা যায় এই জমিতে এত দান হতো যে অতিথিদের পেট ভরে খাইয়েও ক্ষুদিরাম বাবুর পরিবারে অভাব ছিল না। বর্তমানে মঠের কৃষি বিভাগ এই জমিতেই চাষাবাদ করেন, আর এখানকার ধানে আজও সেবা হয় রঘুবীরের। কামারপুকুরে রাত্রিযাপন করার জন্য রয়েছে এই ট্যুরিস্ট রেস্ট হাউসগুলি। জনপ্রতি 500 টাকার বিনিময়ে খাওয়া দাওয়া সহ আপনি এখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। রুমগুলি বুক করতে চাইলে আশ্রমের অফিসে যোগাযোগ করবেন। পায়ে হেঁটে এবারে আমরা চললাম পাশেরই দর্শনীয় স্থানগুলো দেখতে। পৌঁছে গেলাম জমিদার ধর্মদাস লাহাবাবুর পাড়ায়। মঠের সামান্য দূরেই রয়েছে এই অংশটি। এখানেই রয়েছে লাহাবাবুদের দুর্গা দালান, ঠাকুরের পাঠশালা, রাস মন্দির, বিষ্ণু মন্দির ও আরও অন্যান্য। চলুন একে একে দেখে নিই সবকিছু। এটি হলো লাহাবাবুদের দুর্গা দালান। 1257 বঙ্গাব্দে এটি নির্মাণ করেন জমিদার ধর্মদাস লাহা। বহু প্রাচীনকাল থেকেই এই মন্দিরে দুর্গাপুজো হয়ে আসছে। কথিত আছে জমিজমা সংক্রান্ত বিবাদে একবার মামলায় জড়িয়ে পড়েন ধর্মদাস লাহা। কাজ থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েন। মা দুর্গার স্বপ্নাদেশ পান, মামলায় জয়ী হবি তুই, বাড়ি গিয়ে আমার পুজো শুরু করিস। বাড়ি ফিরে দেখেন খানাকুল থেকে 2 প্রতিমা শিল্পী হাজির। তারা ধর্মদাস বাবুকে বলেন, তাই তো আমরা এসেছি। সেই থেকেই শুরু লাহাবাড়ির দুর্গা পুজো। আরও জানা যায় কোনো এক বছর মহালয়ার পরেও ঠাকুর রং করার শিল্পী না আসায় বাল্য গদাই নিজেই মায়ের চক্ষুদান করেছিলেন। পুরনো রীতি মেনে আজও মহালয়ার দিন থেকে 8 দিন ব্যাপী যাত্রাপালা হয় এখানে। দুর্গা দালানের ঠিক সামনেই রয়েছে ঠাকুরের পাঠশালা। এখানেই বালক গদাধর মাত্র 5 বছর বয়সেই ভর্তি হন। পাঠশালাতেই গদাধরকে পড়িয়েছিলেন যদুনাথ বাবু ও রাজেন্দ্রনাথ বাবু, আর তার সহপাঠী ছিলেন গয়া বিষ্ণু ও হারাধন। সেই আমলে আটচালাটি খড়ের ছাউনি দেওয়া ছিল, পরে অবশ্য এই টিনের ছাউনিটি দেওয়া হয়। লক্ষ্য করলাম 56টি কাঠের খুঁটি দিয়ে তৈরি সাবেক আটচালার কাঠামোটি এখনো অক্ষুণ্ণ রয়েছে। পাঠশালার পাশে রয়েছে পুরনো দিনের এই রাসমঞ্চটি। চোখে পড়ল রাধাকৃষ্ণ ও গৌর নিতাইয়ের বিগ্রহ। প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে রাস উৎসব পালন করা হয়। রাসমঞ্চ ও পাঠশালার পাশেই রয়েছে এই পার্বতীনাথ শিবের মন্দির। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পুরনো দিনের আটচালা শৈলীর মন্দিরে এখনো প্রতিদিন শিবের পূজার্চনা করা হয়। চোখে পড়ল আটচালা এই তুলসী মঞ্চটি, যেখানে প্রত্যহ প্রদীপ জ্বালানো হয়।
তুলসী মঞ্চ দেখে এবারে আমরা চলে এলাম লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। গেটের পাশেই রয়েছে ধর্মদাস লাহার এই মূর্তি। গদাধরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সাথে এই জমিদার লাহাবাবুর মিত্রতা ছিল। পাশেই রয়েছে লাহাবাবুর কন্যা প্রসন্নময়ী দেবী। শিশু গদাধরকে যে তিনি গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন তারই মূর্তি। এটি হলো বালক গদাধর ও গয়া বিষ্ণু, যিনি লাহাবাবুর সন্তান। তাদের মাতৃ আরাধনার চিত্র যা এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে আমরা প্রবেশ করছি লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। তিনটি খিলানযুক্ত ও বারান্দা সহ এই মন্দিরটি অষ্টাদশ শতকে নির্মাণ করেছিলেন ধর্মদাস লাহার পিতা জগন্নাথ লাহা। লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দির জুড়েই রয়েছে টেরাকোটা শিল্পের ছোঁয়া। কথিত আছে বালক গদাধরকে পাঠশালায় বিয়োগ করতে দিলে তিনি এই মন্দিরে এসে মা কালীর মূর্তি আঁকতেন আর ধ্যান করতেন। মন্দিরে আজও প্রতিদিন সেই পুরাতন নিয়ম মেনেই হয় ভগবান বিষ্ণুর পূজা অর্চনা। ঠাকুরের সিংহাসনের দুদিকে দুটি গোপন ঘর রয়েছে। বলা হয় সেই সময়কার বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতেই নাকি এই গোপন ঘরগুলি বানানো হয়েছিল। বিষ্ণু মন্দিরের চারিপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন গদাধরের জীবনের নানা ঘটনাকে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। দেড়গ্রাম থেকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর আগমন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব, লাহাবাবুদের পান্থশালায় গদাধরের সাধু সেবা, গদাধরের বিয়ে, লাহাবাবুদের গয়না ফেরত, রাসলীলা ও কংসবধ, শিব সেজে যাত্রাপালা। বিষ্ণু মন্দির থেকে এবারে আমরা চলে এলাম পাশেরই সীতানাথ ও দুর্গাদাস পাইনের বসত বাড়িতে। এখানে নাকি মাঝে মাঝেই চলে আসতেন বালক গদাধর। শোনা যায় এই বাড়িতে নাকি বালক গদাধর তাঁতিবউ সেজে অন্দরমহলে প্রবেশ করে দুর্গাদাস পাইনের দর্প চূর্ণ করেছিলেন। পাইনদের বাড়িতে যে বিষ্ণু মন্দির ছিল তা এখন এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বলা হয় এই মন্দিরের সামনেই বালক গদাধর যাত্রায় শিবের ভূমিকায় অভিনয় করতে করতে ধ্যানস্থ হয়ে পড়েছিলেন। এই বাড়িরই সন্তান লক্ষণ পাইন কলকাতা থেকে গ্রামে ফেরার পথে দক্ষিণেশ্বরে দেখা করতেন ঠাকুরের সাথে। পাইন বাড়িতে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চলে এলাম পাশেরই গদাধরের স্মৃতি বিজড়িত এই কালী মায়ের মন্দিরে। ঠাকুর মাঝে মাঝেই এই মন্দিরে আসতেন মায়ের দর্শনে, তবে মন্দিরটি এখন বন্ধ রয়েছে। কালী মন্দির থেকে এবারে আমরা চলে এলাম পাশেরই এই গোপেশ্বর শিব মন্দিরে। ঠাকুরের পাঠশালার পূর্ব দিকে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। ঠাকুরের পিতা ক্ষুদিরাম বাবুর আশ্রয়দাতা শুকলাল গোস্বামীর পূর্বসূরি গোপীলাল গোস্বামীর নামানুসারেই এই মন্দিরটি পরিচিত। শোনা যায় শ্রী শ্রী ঠাকুর যখন কালীমায়ের চিন্তায় উন্মাদ হয়ে গ্রামে ঘুরে বেড়াতেন আর সবাই তাকে পাগল বলতো, সেই সময় ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরের পাগলামির রোগ নিরাময়ের জন্য এই মন্দিরেই হত্যে দিয়েছিলেন। মন্দিরের পিছনের দিকে রয়েছে এই কামার পুকুরটি। জনশ্রুতি আছে ঠাকুরের ভিক্ষামা ধনী কামারিনীর পিতৃকুলের কোনো এক ব্যক্তিকে দিয়ে স্থানীয় শাসনকর্তা মানিক রাজা যে পুকুরটি খনন করিয়েছিলেন তাকে কামারদের পুষ্করণী নামে অভিহিত করা হয়, আর সেই থেকেই এই পুকুরের নাম হয় কামার পুকুর, আর এই পুকুর থেকেই গ্রামের নামও হয় কামার পুকুর। হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এলাম ঠাকুরের ভিক্ষামা ধনী কামারিনের রত্নকুঠিতে। লাহাবাবুদের দুর্গা মণ্ডপের দক্ষিণ দিকে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের বেদিতে একটি রঙিন পট, আর সেই পটটির পিছন দিকে ঠাকুরের একটি তৈলচিত্র রয়েছে। কলকাতার রাধারমণ দাস এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন। ধনী কামারিনী ছিলেন বালক গদাধরের ভিক্ষামাতা ও চন্দ্রমণি দেবীর ঘনিষ্ঠ সহচরী। গদাধরের জন্মের পর তিনি ধান সিদ্ধ করা উনানের মধ্যে গড়িয়ে পড়েন। তখন ধনীমাতাই উনানের ছাইমাখা নবজাত দেবশিশুকে পরিচর্যা করার পরম সৌভাগ্য লাভ করেছিলেন। কথিত আছে উপনয়নের সময় গদাধর গো ধরেন।
ধনী কামারিনী ছাড়া কারো কাছে তিনি ভিক্ষা নেবেন না। লোকাচার ও সামাজিক বিধিনিষেধ তাকে দমাতে পারল না। শেষ পর্যন্ত ধনী কামারিনীর হাতেই তিনি প্রথম ভিক্ষা নিলেন। বাল্যবিধবা ও নিঃসন্তান ধনী কামারিনী হলেন মহাভাগ্যবতী। ত্রিভুবনে যিনি ভিক্ষা দিয়ে বেড়ান তাকেই তিনি দিলেন ভিক্ষা। ধনী কামারিনীর মন্দির থেকে এবারে আমরা চলে এলাম পুরনো এই দামোদরজিউ মন্দিরে। মন্দিরে এখন কোনো বিগ্রহ নেই। লক্ষ্য করলাম কালের বিবর্তনে মন্দিরের গা থেকে সব পলেস্টার খসে পড়েছে। আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম, কামারপুকুর যে রামকৃষ্ণ মিশনের মঠটা রয়েছে এর আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে এইগুলো দেখার জন্য আপনাকে কিন্তু টোটো বা কোনো গাড়ি করার দরকার নেই। এটা আপনারা পায়ে হেঁটে মাত্র আধ ঘন্টার মধ্যেই সব কমপ্লিট করতে পারবেন, যেটা আপনি গুগল ম্যাপ দেখলে একটা সুবিধা হবে। একটা রাউন্ডের মতো আছে একদম, তাহলে বুঝতে পারছেন আপনাদের গাড়ি ভাড়া করার দরকার নেই, পায়ে হেঁটেই ঘুরবেন। আর পায়ে হেঁটে ঘুরলে আপনি এই জায়গাগুলো আরও ভালোভাবে দেখতে পারবেন। তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি। দামোদর মন্দির থেকে চলে এলাম আর একটু সামনে। তিনমাথার মোড়ে রয়েছে এই দয়াল সত্যপীর মন্দিরটি। এখানেও ঠাকুর মাঝে মাঝেই আসতেন ধ্যান করতে। হাঁটতে হাঁটতে এবারে আমরা চলে এলাম চিনু শাখারির বাড়িতে। ঠাকুরের বাসভবনের সামান্য পূর্ব দিকে চিনু ওরফে শ্রীনিবাস শাখারির এই বসত বাড়িটি অবস্থিত। বর্তমানে এটি রামকৃষ্ণ মঠের অন্তর্গত গদাধর বিদ্যা মন্দিরে রূপান্তরিত হয়েছে। ঠাকুরের সাথে তার চিনু দাদার ভালো সম্পর্ক ছিল। শোনা যায় এই চিনুবাবুই সর্বপ্রথম বালক গদাধরকে দেখে অবতার রূপে চিহ্নিত করেছিলেন। কামারপুকুরে ঘোরার সময় দেখতে পাবেন পুরনো দিনের স্মৃতি বিজড়িত এইসব মাটির দোতলা বাড়িগুলি, যেখানে এখনো মানুষজন বসবাস করছেন। সত্যি কথা বলতে এই রাস্তাঘাট দিয়ে ঘুরতে আমাদের কিন্তু বেশ দারুণ লাগছে। আপনারাও এখানে চেষ্টা করবেন পায়ে হেঁটে ঘোরার। আমরা কাকা ভাইকে মিলে বেশ একটা ভালো মজা করে কিন্তু জায়গাগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর শীতের এই মিষ্টি রোদ গায়ে মেখে এই সুন্দর সময় ঘোরার মজাটাই কিন্তু আলাদা। গাড়িতে বা টোটোতে গেলে আপনার ঠান্ডা লাগতে পারে বা অতটা আনন্দ না পেতে পারে, ওর থেকে এইভাবে হেঁটে হেঁটে ঘুরবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। কামারপুকুরের স্থানীয় দর্শনীয় স্থানগুলো দেখে এবারে আমরা ফিরে এলাম রামকৃষ্ণ মঠে। লক্ষ্য করলাম এখন জনমানসে ভরে গেছে এই চত্বরটা। সত্যি কথা বলতে আজ কিন্তু অনেক মানুষই এখানে এসেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শনে। আর এদিকে মানুষজন দাঁড়াতে শুরু করেছেন ভোগ প্রসাদের লাইনে। হাঁটতে হাঁটতে চলে এলাম স্থানীয় বাজারে। রাস্তার পাশেই বিক্রি হচ্ছে খেজুর গুড় ও পাটালি। আর এদিকে বিক্রি হচ্ছে খেজুর রস। চাইলে এক গ্লাস ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। রাস্তার উপরেই বসেছে রং বেরঙের ব্যাগের দোকান। তাছাড়াও দোকানগুলিতে বিক্রি হচ্ছে ঠাকুর, সারদা মা ও বিবেকানন্দের বাঁধানো ফটো। আর তাছাড়া অন্যান্য জিনিস বিক্রিও হচ্ছে এখানে। চোখে পড়ল এই আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, যেখানে সব বড় বড় ল্যাংচা, গুড়ের রসগোল্লা, সাদা বোঁদেও বিক্রি হচ্ছে। কামারপুকুরে দারুণ কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা এই অটোতে করে চললাম রামকৃষ্ণদেবের পুরনো পৈতৃক বাড়ি দেরেগ্রাম ও সারদা মায়ের জন্মস্থান জয়রাম বাটির উদ্দেশ্যে। চলার পথেই আপনি দেখতে পাবেন এই গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনার ভ্রমণে এক অন্য মাত্রা প্রদান করবে। প্রায় 15 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম দেরেগ্রামে অবস্থিত এই ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে। চলুন ভিতরে প্রবেশ করি। বিভিন্ন ধরনের ফুল গাছে ঘেরা জায়গাটি কিন্তু বেশ মনোমুগ্ধকর।
ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনি দেখতে পাবেন এই রামকৃষ্ণদেবের মন্দিরটি, যেখানে সকাল সন্ধ্যা ঠাকুরের পূজার্চনা করা হয়। মন্দিরের পাশ দিয়ে কিছুটা এগোতেই চোখে পড়বে খড়ের চালযুক্ত এই মাটির ঘরটি, যেটি আসলে ঠাকুরদের পৈতৃক বসত বাড়ি। দেড়ে গ্রামে থাকাকালীন ক্ষুদিরাম বাবু এই বাড়িতেই বসবাস করতেন। তবে জমিদারের অত্যাচারে বাড়িঘর সম্পত্তি সব হারিয়ে ঠাকুরের বাবা ক্ষুদিরাম বাবু এই দেড়ে গ্রাম ছেড়ে 4 কিলোমিটার দূরের কামারপুকুরে আশ্রয় নিয়েছিলেন। লক্ষ্য করলাম বাড়িটির বেশ সংস্কারও করা হয়েছে। এই চত্বরে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা রওনা দিলাম 6 কিলোমিটার দূরের জয়রামবাটির উদ্দেশ্যে। আপনাদের একটু জানিয়ে রাখি, দেড়ে গ্রাম অবস্থিত হুগলি জেলায়, তবে 6 কিলোমিটার দূরে অবস্থিত জয়রামবাটি গ্রামটি বাঁকুড়া জেলায় অবস্থিত। দেড়ে গ্রাম থেকে প্রায় 15 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম সারদা মায়ের স্মৃতি বিজড়িত জয়রামবাটির শ্রী শ্রী মাতৃ মন্দির চত্বরে। প্রধান রাস্তা থেকে মায়ের মন্দিরের দূরত্ব 200 মিটার। এখন আমরা চলেছি সেই পথ ধরেই। কামারপুকুরের পাশাপাশি এখানেও চোখে পড়ল বেশ কয়েকটি হোটেল, যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন। অবশেষে পৌঁছে গেলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে। সারদা মায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আজ কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন। জানা যায় এই গ্রামেরই এক গরিব মুখোপাধ্যায় পরিবারে 1853 সালের 22শে ডিসেম্বর সারদা দেবী জন্মগ্রহণ করেন। আপনারা এখন যে খড়ের চালযুক্ত ঘরগুলি দেখছেন সেগুলি মায়ের পুরনো বাড়ি, যেখানে তিনি 1915 সাল পর্যন্ত বসবাস করতেন। মায়ের বসবাসের নতুন ঘরগুলি অবশ্য গেটের ভেতরে অবস্থিত। এই ঘরগুলিতে মা 1915 সাল থেকে আমৃত্যু বসবাস করতেন। লক্ষ্য করলে দেখতে পাবেন ঘরগুলিকে এখনো সেভাবেই যত্ন করে রাখা আছে, ঠিক যেমনটি আগে ছিল। 1859 সালের মে মাসে মাত্র 5 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের সাথে সারদা মায়ের বিবাহ হয়, আর সে কারণে এই গ্রামটিও আজ ভক্তগণের কাছে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। বর্তমানে সমগ্র জায়গাটি রামকৃষ্ণ মিশন ও মঠের অধীনে রয়েছে। মঠের কেন্দ্রস্থলে অবস্থিত এই মাতৃমন্দিরে 1954 সালে মায়ের জন্ম শতবার্ষিকীতে একটি শ্বেতপাথরের মূর্তি স্থাপন করা হয়েছে, আর এর নিচে রাখা আছে মায়ের দেহাবশেষ। মূর্তি স্থাপনের আগে মন্দিরে যে মায়ের তৈলচিত্রটি ছিল সেটি বর্তমানে বেলুড় মঠের সংগ্রহশালায় সুরক্ষিত আছে। এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তার জন্য আগে থেকে সামান্য দক্ষিণা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। মাতৃমন্দিরের ঠিক বিপরীত দিকে রয়েছে এই পুকুরটি, যার জল মা সারদা ব্যবহার করতেন। তাই ভক্তদের কাছে পুকুরটি খুবই পবিত্র, যা পুণ্যপুকুর নামেই পরিচিত। মন্দিরের কাছে রয়েছে সিংহবাহিনী এই মন্দির, যেখানে সারদা দেবী বহুবার পুজো দিয়েছেন। স্থানীয় মানুষেরা এই মন্দিরের মাটিকে খুবই পবিত্র বলে মনে করেন, আর সে কারণে তারা এই মন্দিরের মাটিকে ঔষধ হিসাবেও ব্যবহার করেন। মায়ের পুরনো বাড়ির সামান্য দূরে রয়েছে এই ভানুপিসির ভিটা। জানা যায় ভানুপিসি মাঝে মাঝে সন্ধ্যায় প্রদীপ হাতে যেতেন মায়ের ঘরে। গল্প করার সাথে হতো ভগবত আলোচনাও। তবে এই পিসি একদিন নাকি সারদা মাকে দেখেছিলেন চতুর্ভুজা দেবী রূপে। মন্দির থেকে বেরিয়ে টেস্ট করে দেখতে পারেন এখানকার সাদা বোঁদে। ঠাকুর ও মায়ের খুবই প্রিয় ছিল এই বোঁদে, আর এই অঞ্চলে যথেষ্ট খ্যাতি রয়েছে এই মিষ্টান্ন পদটির। ঠাকুরের বাড়ির পাশেই মোদক পরিবারের মিষ্টির দোকান থেকে ঠাকুর কিনে খেতেন এই সাদা বোঁদে।
সত্যি কথা বলতে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত কামারপুকুর বা সারদা মায়ের এই জয়রাম বাটি আজ সত্যি এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। এই তীর্থক্ষেত্রে বেশ খানিকটা সময় কাটিয়ে কামারপুকুর ও জয়রামবাটির ভ্রমণ শেষ করে এবারে আমরা চলেছি গোঘাট স্টেশনের উদ্দেশ্যে। তবে সময় থাকলে ফেরার পথে দেখে নিতে পারেন ঠাকুরের স্মৃতি বিজড়িত মানিক রাজার আম বাগান, বুধুই মোড়ল কিংবা ভূতির খাল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।